বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে যুক্ত হবেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি কয়েকটি তথ্য তুলে ধরি এবং মূলত এই প্রসঙ্গে এবং এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে ওয়াশিংটনে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিনে বেশিরভাগ ইস্যুতে দুই পক্ষ একমত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। অন্যদিকে বৈঠকে আমেরিকার পক্ষে কৃষি, জ্বালানি, বাণিজ্য সহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। আমেরিকা ট্রেড রিপ্রেজেন্টেটিভস কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রথম বৈঠকে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা হয়, যা বাংলাদেশকে আমেরিকার আরোপিত 35% শুল্ক থেকে অব্যাহতি দিতে পারে। আমেরিকা মিটিং শুরুর আগে ওয়াশিংটন থেকে হোয়াটসঅ্যাপে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একটি বাংলাদেশের গণমাধ্যম TBS-কে বলেন যে সচেতনভাবেই সার্বিক ইস্যুটি আমাদের পর্যালোচনায় রয়েছে। আমেরিকার সঙ্গে আলোচনায় শুধুমাত্র শুল্ক ইস্যু নয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়েও প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ক্ষেত্রে দেশের জন্য যেটা বেস্ট হবে সে বিষয়গুলো নিয়েই বৈঠকে আলোচনা করা হবে। এবং এই সংশ্লিষ্ট আরেকটি তথ্য যেটি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সরকার প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং বাংলাদেশের পণ্যের উপরে আমেরিকার যে 35% শুল্ক আরোপ, তিনি বলছেন যে এটি হলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব। এবং তিনি বলেছেন যে দেশ জাতি বড় সমস্যায় আছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, এই পোশাক রপ্তানিতে যদি 35% শুল্ক আসে তাহলে পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, দাঁড়াতে পারবে না, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার কতটুকু এ বিষয়ে মনোযোগ দিয়েছেন জানি না, যোগ্য ব্যক্তিদের নিয়ে আরো বেশি মনোযোগ দিয়ে আমেরিকার সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল, তবে সময় বোধহয় এখন চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো বিবেচনা করার, আমাদের শিল্প যেন বেঁচে থাকে, কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানাচ্ছি। ছোট্ট করে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার 68.45 এবং GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 1,39,032 জন। চলতি বছরে SSC ও সমমান পরীক্ষা 10 এপ্রিল শুরু হয়ে 15 মে পর্যন্ত চলে। এবছর SSC ও সমমান পরীক্ষায় দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 19,04,086 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই ছিল কিছু তথ্য। আমি সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী আপনার কাছে আসি। শুল্ক নিয়ে বৈঠক চলছে আমেরিকা বাংলাদেশ, যেমনটি বলছিলাম, আপনি এরই মধ্যে অবশ্যই জানেন। এই আলোচনায় বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থ আদায় করা যায় অথবা আদায় করতে পারবে, এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এটা তো আসলে আমরা তো সবসময় আশা নিয়ে থাকবো, এটাই স্বাভাবিক। তো যার মধ্যে আহ আশার সামনে না থাকে তো কাজ করা যাবে। বাট যে জিনিসটা হচ্ছে যে আমরা এই আশাটাকে বাস্তবায়ন বা ফলবতী করার জন্য কি করতে পারি, সেই বিষয়টা আমাদের ভাবতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন বা ইকোনমিক পলিসিটা আসলে বর্তমানে কি অবস্থা। আমরা যদি মনে করি যে আমাদের কিছু পলিটিক্যাল লিয়াজ বা কোন রকমের লবিস্ট গ্রুপ দিয়েই আমার কাঙ্ক্ষিত যে চাহিদাটা সেটা পাবো, এইটা মনে হয় ঠিক হবে না। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যে জিনিসটা দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও কিন্তু, যদিও বর্তমানে পৃথিবীতে সবথেকে শক্তিশালী একটা রাষ্ট্র, কিন্তু সেও কিন্তু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মানে ঋণগ্রস্ত একটা দেশ। এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু বর্তমানে বাণিজ্যের ঘাটতি, অর্থাৎ তাদের এক্সপোর্টের থেকে ইম্পোর্ট কিন্তু অনেক কম। তো এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তীতে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র অস্ত্র বাণিজ্য ছাড়া অন্য বাণিজ্যগুলোর মধ্যে কিন্তু ব্যাপক রকম ঘাটতি আছে।
তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার দায়িত্ব নেওয়ার শুরুতেই যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট, এইটা বলেই কিন্তু তিনি যে পলিসিটা চালু করেছেন, দেখেন পুরো পৃথিবীতে বর্তমানে কিন্তু মুক্তবাজার অর্থনীতি চলে। এই মুক্তবাজার অর্থনীতিতে কিন্তু ট্যারিফ এইভাবে নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজের মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের শুল্ক বা ট্যারিফ জোর করে মানে চাপিয়ে দিয়ে বিশ্ব বাণিজ্যের যে মুক্ত অর্থনীতির যে নীতি, সেখান থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সরে এসছে। এটা কিন্তু মুক্তবাজার অর্থনীতিকে এভাবে চিহ্নিত করে দেয়া যায় না কোনো রাষ্ট্রের প্রতি, কারণ এটা ওপেন মার্কেট সিস্টেমে আমাদের পৃথিবীর ইকোনমিটা চলছে। তো এখন যেহেতু এই কাজটা চলছে, এবং তখন আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এই যে 35% শুল্কটা নির্ধারণ করা হলো আমাদের পণ্যের উপর, এর আগে কিন্তু যখন 3 মাসের জন্য স্থগিত করা হয়েছিল, ওই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে নেগোসিয়েশন করা হয়েছিল, এবং আমরা কিন্তু অনেকগুলো পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর শুল্ক শূন্য করেছি। এই যে আমাদের যে ঘোষিত বাজেট, এগুলো কিন্তু বিবেচনায় নিয়েই তারপরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাপিয়ে দিয়েছে। এখন আপনি দেখেন যে বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের এখন নেগোসিয়েশন হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়তোবা যেটা হলো যে আহ, লেনিনের সময় যেরকম হয়েছিল যে সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে কিছুদিনের জন্য লেনিন পিছিয়ে এসে লেফট চালু করেছিলেন, নিউ ইকোনমিক পলিসি চালু করেছিলেন। তা আমার মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, এটা কাটিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখার জন্য তারা হয়তো এটা একটা প্রেশার কৌশল হিসেবে নিয়েছে, এবং এটা কিন্তু সবার উপরেই তিনি চাপিয়ে দিয়েছেন। কৌশলটা হচ্ছে যে প্রথমে চাপানো হচ্ছে, এরপর বিভিন্ন ধরনের আন্ডারহ্যান্ড ডিলিং এর মাধ্যমে, আলোচনার মাধ্যমে পুনর্নির্ধারণ করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে সুবিধা পেতে চাই, তাহলে আমাদের আন্তর্জাতিক এই যে বাণিজ্য, এটাকে বিশ্লেষণ করতে হবে এখন, যে কোন দেশের সাথে কি ধরনের নেগোসিয়েশনে মার্কিন যুক্তরাষ্ট্র গেল। চায়নার সাথে তাদের নেগোসিয়েশন হয়েছে, ভারতের সাথে, পাকিস্তানের সাথে হচ্ছে, ভিয়েতনামের সাথে, বা আমাদের কাছাকাছি যে রাষ্ট্রগুলো, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি গুলো। আমাদের অর্থনীতির যে মূল জায়গাটা আরএনজি সেক্টর, এখন আমাদের ভাবতে হবে আমাদের আরএনজি সেক্টরে পুরো ওয়ার্ল্ডে আমাদের কম্পিটিটর কারা। আমাদের কম্পিটিটর কিন্তু এখন অলরেডি চীন আমাদের কম্পিটিটর ছিল, আমরা তাদেরকে সাকসেস করেছিলাম। এখন ভারত কিন্তু আমাদের কম্পিটিটর, ভিয়েতনাম আমাদের কম্পিটিটর। তো কাজে মেইনলি ভারত এবং ভিয়েতনাম, এই দুটো রাষ্ট্র, তাদের উপরেও শুল্ক আরোপ করা হয়েছে। কিন্তু তারা কি প্রক্রিয়াতে নেগোসিয়েশন করে তারা মানে একটা সাশ্রয়ী, যেমন ভিয়েতনাম সম্ভবত 20%-এ জি। তাদের শুল্ক নেমে এসছে। তো তাহলে তাদের যদি 20% হয়, আমাদের যদি 35% হয়, তাহলে আমাদের মার্কেট কিন্তু হাতছাড়া হয়ে তাদের দিকে চলে যাবে। কিন্তু এটাও আবার মনে রাখতে হবে যে মার্কেট ওদিকে চলে যাবে বললেই কিন্তু যাবে না, কারণ ভিয়েতনামের সাপ্লাইয়ের সক্ষমতা কত, তারও তো আনলিমিটেড সাপ্লাই তারা দিতে পারবে না। কাজে এই ক্যালকুলেশন গুলো করার জন্য আমার মনে হয় আরএনডি সেক্টরে যারা আছেন, বিজিএ নিয়ে বা বিকে নিয়ে, বা এই আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সরাসরি দীর্ঘদিন যাবৎ বায়ারদের সাথে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করছেন, তারা যদি সরকারের প্রতিনিধি দলের মধ্যে থাকতেন, হতে পারে তাদের সাথে হয়তো আলোচনা করেই আমাদের প্রতিনিধি দল দিয়েছে। কিন্তু আলোচনা করে যাওয়া আর সাথে নিয়ে যাওয়া, দুটোর গুরুত্ব দুই রকম। কারণ উপস্থিত আলোচনার মধ্যে এমন অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়, যেই প্রশ্ন যেটার পরিসংখ্যানগত এবং অন্যান্য বিষয়গুলো যদি পরিষ্কার ভাবে জানা বা বোঝা না থাকে, তাহলে কিন্তু জবাব দেওয়া যায়। তো কাজেই এখন পর্যন্ত আমরা স্পষ্ট জানি না যে আলোচনাটা শুরু হয়েছে, প্রথম দিন হয়েছে, সেখান থেকে কি আউটকাম হয়েছে, সেটা কিন্তু এখন সরকারের পক্ষ থেকে আমাদের কাছে স্পষ্ট করা হয়নি। তবে মন্তব্য করা হয়নি এই ব্যাপারে, কিন্তু আশা দেওয়া হয়েছে যে আলোচনা চলছে, হয়তো কিছু হবে। তো ব্যক্তিগতভাবে আমার এবং বাংলাদেশের যে অর্থনীতিবিদ যারা আছেন তাদের সাথে আলোচনা করে যেটা দেখা গেল, জি। সেটা হলো যে সৈয়দ আব্দুল মামুন, যে আপনি যে কথাটি বলছেন, এই জায়গায় আমি একটু যোগ করি আপনার সাথে। এই যে সর্বোচ্চ স্বার্থ সংরক্ষিত করার বাংলাদেশের যে বিষয়টি, নেগোসিয়েশনের টেবিলে আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছেন, তারা আসলে, আপনি কি মনে করেন যে
ডিপ্লোম্যাটিক জায়গা থেকে কোন কৌশল অথবা কোন জায়গাগুলোতে, যেমন আরএমজির কথা বলছিলেন এবং আরও যে সেক্টরগুলো রয়েছে, কোন কৌশলটা আসলে অবলম্বন করা উচিত? প্রয়োজনে কি আসলে তৃতীয় পক্ষের সহযোগিতা নেওয়া উচিত কিনা? ইউরোপিয়ান যারা সহযোগী রাষ্ট্র রয়েছেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রয়েছে, তাদের মাধ্যমে একটি মধ্যস্থতার চেষ্টা করা অথবা তাদের মধ্যে একটা কি বলবো, একটি ইতিবাচক প্রভাব তৈরির চেষ্টা করা, এগুলোও কি একটা কৌশল হতে পারে কিনা, সৈয়দ আব্দুল মামুন চৌধুরী? হ্যাঁ, দেখুন, আপনি যেটা বলেছেন যে নানান দিক দিয়েই আমাদের চিন্তাটা করতে হবে। আমরা যখন একটা চাপে পড়ে গিয়েছি, তখন সেই চাপ থেকে পরিত্রাণের জন্য তো সম্ভাব্য সব পথ নিয়ে আমাদের গবেষণা করতে হবে, আলোচনা করতে হবে। কিন্তু বাস্তবতা যেটা হলো, ডোনাল্ড ট্রাম্পের এই আহ, 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 দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত তার যে কর্মতৎপরতা, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আপনি খেয়াল করেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি এক ধরনের খামখেয়ালি করেন, বা যেটাকে বলে যে ইংরেজিতে, যেটাকে আমরা বলি ফ্ল্যাকচুয়েশন করেন। কিন্তু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে তার এজেন্ডা কিন্তু ফিক্স, টার্গেট বা গোল ফিক্স। তার টার্গেটে যাওয়ার জন্য তিনি এই নাটকীয়তাগুলো করেন, এইটা তার একটা কৌশল। কিন্তু এই যে ইরান যুদ্ধ বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, ইউক্রেন প্রসঙ্গ বলেন, সব জায়গাতেই আপনারা দেখবেন যে তার সিদ্ধান্তের মধ্যে বারবার ফ্ল্যাকচুয়েশন, এইটা ফোকাস হচ্ছে। কিন্তু তার যে মূল টার্গেট, ইউক্রেন থেকে তিনি কিন্তু অর্থনৈতিক সুবিধাটা নিয়ে নিয়েছেন, বা মধ্যপ্রাচ্য থেকে যেটা নেওয়া তিনি নিয়ে নিয়েছেন। এখন সেটাই যদি বিশ্লেষণ হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই বাণিজ্য ঘাটতির উপরে যে প্রেশারটা ক্রিয়েট করেছে, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। এই জন্য ব্যাপার যে আপনি জানেন যে একটা জনগণের দ্বারা নির্বাচিত সরকার যেভাবে বার্গেইন করতে পারে, অনির্বাচিত সরকার কিন্তু সেইভাবে বার্গেইনটা করতে পারে না। এটা হলো বাংলাদেশ সরকারের বর্তমানে একটা প্রধান দুর্বলতা। এই মুহূর্তে যারা আছেন, তারা যদি একটা নির্বাচিত সরকার হতেন, তাহলে যেভাবে তারা বার্গেইনটা করতে পারতেন, সলিউশনটা হয়তো বা বর্তমান সরকার যেভাবে দিতে চাচ্ছে, পরবর্তীতে নির্বাচিত সরকারও হয়তো একইভাবে সলিউশনটা দিবেন। কিন্তু দুই ধরনের একই রকম সলিউশন, দুই ধরনের প্রক্রিয়ার কারণে কিন্তু ইম্প্যাক্ট হবে দুই রকম। আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আলোচনায় বসেছেন, তারা দেখেন কতগুলো সেক্টর থেকে প্রতিনিধি নিয়ে তারা বসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের মধ্যে আপনি দেখবেন যে কত ধরনের সেক্টর থেকে তারা লোক নিয়ে রেডি হয়ে বসেছে। কিন্তু আমাদের যে মানে এনভয়টা, সেখানে কিন্তু সেই ধরনের প্রতিনিধিত্ব ওইভাবে নাই। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা তৃতীয় পক্ষ বা অন্যরকম ডিপ্লোমেসির মাধ্যমে করা যায় কিনা, দেখেন এই অর্থনৈতিক যে আলোচনাটা, এটাও এক ধরনের ডিপ্লোমেসি। হ্যাঁ, সেটা একটা ইকোনমিক ডিপ্লোমেসি, নানা ধরনের আছে। তবে আমার যেটা মনে হয় যে তৃতীয় পক্ষ এখানে কোনো সুবিধা দিতে পারবে না, কারণ হলো যে প্রত্যেকটা রাষ্ট্রই এখন ইয়ান ইয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র এই শুল্কের যে ব্যবহারটা করেছে অস্ত্র হিসেবে, এটা তারা তাদের মুক্তবাজার অর্থনীতির স্বাভাবিক গতি প্রক্রিয়ার বাইরে গিয়ে এটা কিন্তু চালু করেছে। কাজে এটা কিন্তু সব রাষ্ট্রই এটার মধ্যে পড়েছে। আমাদের যেটা করতে হবে এখন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে 8 বিলিয়নের বাজার, এখন যদি তারা এটা থেকে আমাদেরকে কনসেশনটা না দেয়, তাহলে বিকল্প রাস্তা কি হতে পারে সেই চিন্তাটা আমাদের ভাবতে হবে। যে ভিয়েতনাম তো বললাম সুবিধাটা পেলো, কিন্তু ভিয়েতনামের কতটুকু ক্যাপাসিটি আছে? বাংলাদেশে যে 8 বিলিয়নের সাপ্লাইটা দেয়, ভিয়েতনাম তো সেই 8 বিলিয়নের সাপ্লাই দেওয়ার মতো তার ক্যাপাসিটিটা এখনো বিল্ড আপ হয় নাই, তার সময় লাগবে। আমি যে সাপ্লাইটা দেই, সেই সাপ্লাইটা তো ভারত দিতে চাইলেও তাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সো ইন দা মিন টাইম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ারদেরও সমস্যা হবে, তাদেরও কোম্পানির সমস্যা হবে। সো কাজী এটা শুধুমাত্র এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপরে চাপিয়ে দিলেন আমরা ধ্বংস হয়ে যাবো। এটা তো তাদের দেশের পোশাক বেড়ে যাবে, দাম বেড়ে যাবে, নানান কিছু বেড়ে যাবে। তো এই বিষয়গুলো মিলিয়ে আমাদের হয়তো অন্য দিকে বাজারও তালাশ করতে হবে এই মুহূর্তে। যে হয়তো বা আমরা একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার, এটা নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছি, এইটা নিশ্চিত ধরে নিয়ে আমাদের কৌশল করতে হবে। যদি আমরা ধরে নিই যে আলাপ আলোচনা করে তাদেরকে বাগে আনতে পারবো, তাহলে এমন হবে যে হয়তো বা আন্ডারহ্যান্ড ডিলিং এ আমরা যে ধরনের কথা শুনি, বিভিন্ন রকম কনস্পিরেসি থিওরির কথা শুনি, বাংলাদেশ নামক রাষ্ট্রটার জিওপলিটিক্যাল যে অবস্থান, লোকেশন, এগুলো নিয়ে যে কনস্পিরেসির কথা শুনি, তাহলে কিন্তু আমার মনে হবে যে ওই মানে যেটা হলো গোপন অভিসন্ধি বাস্তবায়ন করার জন্য হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র
আমাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, বা ইউরোপীয় যে রাষ্ট্রগুলো তাদের যে পলিসি, তাদের যে অভিপ্রায় সেটা বাস্তবায়ন করার জন্য। তো সেখান থেকে বাস্তব হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখন জাতীয় ঐক্য দরকার, এবং বিকল্প বাজারের ব্যাপারটা আমাদের এখনই ভাবা দরকার। না হলে হয়তো এক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা হাত রাখার জন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বা অন্য কিছু প্রেসারে পড়ে যেতে পারে, এমন কাজ তো আমরা করতে পারবো না। তো সেই জন্য আমি মনে করি যে ডিপ্লোমেসিটা অবশ্যই করতে হবে। এইখানে আরএনডি সেক্টরের যারা অতীত থেকে কাজ করে এসছে তাদেরকে, অর্থাৎ আমাদের নেগোসিয়েশনটা হওয়া উচিত ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ। এবং এই ক্ষেত্রে দল মত দেখা আমি মনে করি এই মুহূর্তে আর সুযোগ নেই। বাংলাদেশে বিগত 1 বছরে যা কিছু ঘটেছে, নানান কিছু ঘটেছে, ঘটতেই থাকবে, এগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন আমার রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড থাকবে কি থাকবে না, সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, এই প্রসঙ্গ চলে আসে, তখন আমার মনে হয় যে আমাদের সবকিছু ভুলে এখন দেখতে হবে যে যাকে দিলে কাজ হবে তাকেই দিতে হবে। সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের, কোন গোষ্ঠীর, এটা বিবেচনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ হলো, রাষ্ট্রটাই যদি আপনার হাতছাড়া হয়ে যায় বা চাপে পড়ে যায়, তাহলে আপনি কিসের রাজনীতি করবেন, কিসের আপনার রাজনৈতিক দল, কোন দলই তো আপনার কোনো কাজে আসবে না। জি তা আমার যেটা সারাংশ কথা সেটা হলো যে বিকল্প বাজার অনুসন্ধান করার একটা চেষ্টা, এবং যে সমস্ত আমাদের কম্পিটিটর গুলো, এই কম্পিটিটর গুলো কিভাবে আমাদের সাথে কম্পিট করবে, সেখানে যে একটা পার্থক্য, সেটা আমাদের বের করতে হবে। আর জি তো এই নেগোসিয়েশন থেকে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ খুব শীঘ্র হবে বলে আমরা আশা করছি, কিন্তু এটা আশঙ্কাও আছে জি যে নাও। ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, এই জায়গায় একটু আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি, এই যে যে আরোপিত শুল্ক আমেরিকার, আপনি কি মনে করেন, আপনার হিসেব কি বলে অথবা আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ আপনি এ নিয়ে যা দেখেছেন, যে একটা কত পার্সেন্টে নেমে আসলে আসলে আপনার মনে হয় যে এটি, এই আলোচনা অথবা যেই নেগোসিয়েশন হচ্ছে এটি বাংলাদেশ সফল অথবা একটি সহনশীল পর্যায়ে আসলে এটি আসবে বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমত হচ্ছে আমি কোনো অর্থনীতিবিদ নই। দ্বিতীয়ত হলো যে মার্কেট জরিপের যে বিষয়গুলো থেকে সেই বিষয়ে আমি এক্সপার্ট নই। তো আপনার এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য অনেক কষ্টসাধ্য। তবে আমরা যেহেতু ডিপ্লোমেসি নিয়ে চিন্তা করি, তো ডিপ্লোমেসি থেকে অর্থনৈতিক বিষয়গুলো একটা জেনারেলি চলে আসে। সেই সাধারণ চিন্তা থেকে আপনারা যদি মনে করেন, আমার মনে হয় যে 35% সুদ যদি আরোপ হয়, তাহলে 50 থেকে 55 বা 7% হয়ে যাচ্ছে আলটিমেট। এখন আমাদের একটা আরএনজি সেক্টরই যদি ধরি, তো আমাদের যে জেনারেল আইডিয়া, তাতে আমার মনে হয় যে আমাদের আরএনজি সেক্টর হয়তো বা 5 থেকে 10 বা 15% পর্যন্ত সুদ বাড়লে হয়তো বা তারা টিকে থাকতে পারে। আমার যেটা মানে জেনারেল একটা কনসেশন, যে বর্তমান যে সুদ, জি সেটা যদি তারা যেভাবে লাভ করে, যেভাবে প্রফিট করে, যে মার্জিনে তারা প্রফিট করে, সেই প্রফিট মার্জিন গুলো তারা যদি স্যাক্রিফাইস করে যে না, আমার রাষ্ট্রটাকে তো টিকাতে হবে, কাজেই আমরা যারা আরএনজি সেক্টরে আছি কোম্পানিগুলো, আমরা লাভটা করবো না তেমন একটা। এটা লাভ করতে না চাইলেও কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য যে প্রসিডিউর, সেটা করতে হলে আমার যেটা সাধারণ আলোচনা, আমার মনে হয় সর্বোচ্চ 10 থেকে 15% পর্যন্ত যদি শুল্ক আরোপিত হয়, তাহলে হয়তো বা তারা তাদের বাণিজ্যটা টিকিয়ে রাখতে পারবেন। যদিও তাদের লাভ কমে যাবে, বিভিন্ন ধরনের প্রবলেম হবে, তাদের মূলধনের উপরে ঘাটতি পড়বে, চাপ পড়বে, এর চেয়ে বেশি হলে আমার মনে হয় না যে বিকল্প কোনো রাস্তা বের করলে আরএনজি সেক্টরটা টিকানো সম্ভব হবে, মানে কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি অন্তত 15 বা 16%, যেমন ভিয়েতনামকে 20% দেওয়া হয়েছে, ভিয়েতনাম আমাদের কম্পিটিটর, তাহলে কমপক্ষে আমাদের 18 বা 19% বা 15% তো নামায় আনতে হবে। না হলে তো তাদের সাথে কম্পিটিশনে পারবো না। এখন ভারতকে এখনো দেয় নাই, কতটুকু দেয়, সেটা যদি হয় যে তাদেরকে একটু কম দিয়ে দেয়, তাহলে তো আমরা তো ভারতের উপরে নির্ভরশীল কাঁচামালের জন্য, আমরা তো কাঁচামাল সাপ্লাইটা ওখান থেকে পাবো না। সো কম্পিটিশনে টিকবো কিভাবে? সো আমাদের অবশ্যই 15% বা 15%-এর উপরে গেলে জি আমাদের টিকে থাকাটা একটু টাফ। জি সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনি এটাই আমার যেমনটা মনে হয়। বলছেন, এক্স্যাক্টলি এই ধরনের কথা আমরা আসলে বিভিন্ন অর্থনীতিবিদের কাছ থেকেও শুনতে পাচ্ছি। একইভাবে আমি একটু বিরতি নিব, দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু মাশরুম মাওলা আপনার কাছে আসবো, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি
মাসুমাল্লাহ, যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করছিলাম, ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী কথা বলছিলেন এর কূটনৈতিক বিভিন্ন দিক নিয়ে এবং এর প্রভাব কি হতে পারে এবং কি করণীয় অথবা কি করা যেতে পারে আসলে সরকার ভাবতে পারে, করতে পারে। এই নিয়ে আমি একটু আপনার কাছে আসি। আপনি একজন রাজনীতিক, সেই জায়গা থেকে এই যে শুল্ক নিয়ে যে আমেরিকা বাংলাদেশ প্রতিনিধিদের বৈঠক চলছে, এই আলোচনায় বাংলাদেশ যাতে বাংলাদেশের সর্বোচ্চ স্বার্থটা আদায় করতে পারে, যে প্রতিনিধি দল গিয়েছে এবং আজকে পর্যন্ত যে বৈঠক হয়েছে, আপনি কতটা আশাবাদী যে একটি সহনশীল পর্যায়ে এই শুল্কটা নামিয়ে আনা যাবে? এই ব্যাপারে বাংলাদেশ আসলে অ্যাচিভ করতে পারবে এই ব্যাপারে? মাসুর মাওলা। থ্যাংক ইউ। সালামালাইকুম ভাই। আচ্ছা, যাক আমি শুরু করছি। সেটা হলো, দেখেন, প্রথমত হলো এই ইন্টারিম গভর্নমেন্ট, আসলে তারা এই 10 মান্থস বা 11 মান্থ হয়ে গেছে, এখন পর্যন্ত তারা আসলে আমাদের ইনভেস্টমেন্ট বলেন, অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট বলেন বা বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনা, কোনোটাই আসলে সাকসেসফুলি করতে পারে না। বিকজ যারা ইনভলভ আছে ক্যাবিনেটের ভিতরে, তারা আসলে আমার মনে হয় না যে ওনারা খুব একটা ইনভেস্টমেন্ট সম্বন্ধে, বিজনেস সম্বন্ধে, ইকোনমিক সম্বন্ধে, ট্যারিফ সম্বন্ধে খুব একটা বুঝেন। তো এই জন্য এখন দরকার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্ট যখনই আসবে তখনই প্রপারে নেগোসিয়েট করবে। কারণ দেখেন, প্রতিটা পলিটিক্যাল দলের, দেশের পার্টির ভিতরে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমাদের ইকোনমিক অ্যানালাইসিস আছে। তো যার কারণে তারা পারবে নেগোসিয়েট করে কমে আনতে। কারণ এখন কিন্তু হবে কি জানেন, প্রত্যেকটা দেশই, আপনি নট অনলি ইউএসএ, যে কোনো কান্ট্রির সঙ্গে আপনি বিজনেসে কথা বলতে যান, তারা কিন্তু একটু মানে ইগনোরেন্স একটা টাচ থাকে। বিকজ এটা সবে একটা ফিয়ারে আছে, গভর্নমেন্ট কতদিন টিকবে, নোবডি নোজ। এটা একটা তাদের একটা ফিয়ার কাজ করে। যেমন আপনি আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার কথা চিন্তা করেন, প্রতিবেশীকে তো আমরা কোনোভাবে ফেলতে পারবো না, দে আর আওয়ার নেইবার্স। আমরা দেশ স্বাধীনের পর থেকে ব্যবসা কিন্তু আমরা ওদের সঙ্গে করে আসছি, দোনো সাইড থেকে। এখন কথা হলো কি, ইভেন এখন পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমার মনে হয় না এই গভর্নমেন্ট বসতে পেরেছে। কারণ ইন্ডিয়ার বক্তব্য হলো, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমরা তোমাদের সঙ্গে বসবো না। এটা এটা ওরা বুঝিয়ে দিয়েছে। তো সেই হিসেবে এখন অন্য দেশটা তো অ্যাডভান্টেজ নেবে, কারণ ওরা জানে যে নেইবার কান্ট্রির সঙ্গে ব্যবসা করতে পারছি না আমরা। তাহলে এখন এরপরে ক্লোজেস্ট নেইবার হলো চায়না আছে, তারপরে আপনার ভিয়েতনাম আছে, পাকিস্তান আছে। তো এই জন্য আমার মনে হয় না এখান থেকে ফলপ্রসূ কোনো রেজাল্ট আনতে পারবে এখন বর্তমান যারা নেগোসিয়েশনের ভিতরে আছে। জি, থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনার কাছে আসি। যেই রপ্তানি আয় নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে, যেমনটি আপনিও বলছিলেন, যে এর বিকল্প পথ তো অবশ্যই আসলে খুঁজে বের করতে হবে, যতটা আসলে এই ক্ষয়ক্ষতি পোষানোর জন্য যতটা মিনিমাইজ করা যায়। স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে এই পরিকল্পনাটাও আসলে সরকারের পক্ষ থেকে কতটা করা হচ্ছে বলে আপনি দেখতে পাচ্ছেন, অথবা ডিপ্লোম্যাটিক্যাল চ্যানেলে এই বিষয়টি নিয়ে আরো কতটা অগ্রসর হওয়া উচিত স্বল্প সময়ের মধ্যে? সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী। হ্যাঁ, আপনি দেখেন যে মুশকিলটা হলো যে আমাদের যে একটা বাজেট হয়েছে, পার্লামেন্ট ছিল, এখন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি আসলে এক্সিকিউটিভ অর্ডারে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যে কথাটা আমার আগের বক্তা বললেন, যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি মানে যেমন আমাদের সাথে যে সমস্ত রাষ্ট্র ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু একটা মানে একটা ইয়েতে থাকে, কনফিউশনে থাকে যে পরে যারা আসছে তাতে পলিসি কি হতে যাচ্ছে, তো কাজে এরা কতক্ষণ থাকবে। তো একটা ব্যবসায়ী টাকা ইনভেস্ট করবে, সে তো না বুঝে ইনভেস্ট করবে না, এটা তো পরিষ্কার কথা। টাকা হলো সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে, পুরো পৃথিবী ব্যাপী। এই একটা জিনিস মানুষ কখনো মানে না বুঝে কোথাও করে না। তো বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যখন ইনভেস্ট করবে, এখন যে জিনিসটা হলো যে এখন তো আপনার এই প্রশ্নের জবাবটা আসলে আগেই আমি দিয়ে দিয়েছি। এখন হলো যে আহ, যেহেতু বাংলাদেশে নির্বাচিত সরকার নাই, এই সুযোগটা নিতে চাচ্ছে অন্য কান্ট্রি, এই সুযোগটা তারা নিতে চাচ্ছে। এই সুযোগটা যদি তারা নিতে চায়, তখন কি হতে হবে, যে তাহলে এই সরকারকে আরো বেশি ইনক্লুসিভ হতে হবে সব বিষয়ে। মানে পুরো পৃথিবীকে তাদের এখন প্রমাণ করতে হবে যে আমরা সবসময়, যদিও আমরা নির্বাচিত না, কিন্তু মানে পক্ষ বিপক্ষ সব নিয়ে জাতীয় স্বার্থে এখন সবাই আমার মানে নিয়ন্ত্রণে আছে, কথায় আছে। কিন্তু আপনি যে প্রতিনিধি দলটা পাঠালেন, সেখানে কিন্তু আবার ইনক্লুসিভ প্রতিনিধি যায়নি।
আপনি এখানে যদি ধরেন মানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ইকোনমিস্ট আছে, এবং তাদের মধ্যে অন্তত আপনি প্রত্যেকটা দলেই কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে বড় বড় অর্থনৈতিক গবেষক আছে। তা আপনি ধরেন যে বিএনপি থেকে বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আওয়ামী লীগের কথা বাদ দিলাম যেহেতু তারা মানে ক্ষমতাচ্যুত এবং তাদেরকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, কিন্তু আরো অন্যান্য দলের মধ্যে যারা বড় বড় এক্সপার্ট আছে তাদেরকে আপনি যদি এই প্রতিনিধি দলে থাকেন, তাহলেও কিন্তু মানে বিশ্বকে জানানো যেত যে আমরা একটা ইনক্লুসিভ কাজ করছি। সো আপনার বার্গেনিং ক্যাপাসিটিটা বাড়তো। হ্যাঁ, আর রাজনীতিবিদরা জানেন যে পাক্য কোটা কোথায় আলোচনা। জি তো সেই জন্য আমি বলছি যে এখন আপনি যেটা বলছেন যে তাহলে কি করা যেতে পারে, আমার মনে হয় যে এই প্রশ্নের জবাবটা সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে যে কি করা যেতে পারে। আমরা ইতিমধ্যেই শুনেছি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করবার জন্য মানে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হয়তো জানানো হয়েছে। অর্থাৎ তিনিও হয়তো বুঝতে পারছেন যে এখন যত দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে একটা সুন্দর নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা যায়, তারাই হয়তো এই জিনিসগুলো দেখতে পাবে। আর ইন্টারিম অবস্থায় এখন যেটা হলো যে আমার যেটা সেটা হলো যে একটু ইনক্লুসিভ ওয়েতে পরামর্শ করে যদি মানে এই নীতিগুলো নির্ধারণ করা যায়, তাহলে কারণ প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন রাষ্ট্রে লবিং গ্রুপ আছে, যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু আপনার বিদেশে তাদের শাখা আছে, এবং তারা বিভিন্ন দেশের মানে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের যে এই স্বার্থটা দেখা, এটার জন্য কিন্তু তাদের বিভিন্ন ধরনের লেভেল আছে। তো কাজে যখন আপনি সবগুলো দলের সহযোগিতা নিয়ে কাজটা করবেন, তারাও তাদের যার যার জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লবিস্ট গ্রুপের সাথে কথা বলে হয়তোবা সাময়িক সময়ের জন্য হলেও আমাদের এটা এমনও হইতে পারে যে এই শুল্ক এরিয়াটা আরো 6 মাসের জন্য পিছিয়ে দেওয়া হবে। এখন এমন এই মুহূর্তে আমাদের হয়তো বলতে হবে যে আমরা প্রস্তুত না এই শুল্ক এরিয়াটা রাখার জন্য। আমরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে লবি করে বলতে পারি যে ঠিক আছে, অন্তত ইন্টারিম গভর্নমেন্ট যতদিন আছে ততদিন এটা স্থগিত রাখেন, আমাদের একটা নির্বাচিত সরকার আসুক। এইভাবে নানান ধরনের কথা বলে ডিপ্লোমেসি দিয়ে যে আপনারা একটু তাহলে এই করেন যে আমরা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো একটু সংস্কার প্রস্তাব করে রাষ্ট্রটাকে ঠিক করার চেষ্টা করছি, আমাদের তো আসলে মৌলিক দায়িত্ব নেওয়ার একটি নেই, সুতরাং আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক, আরো 3 মাস বা আরো 6 মাস। এভাবে বিভিন্ন রকম কিছু করে যদি এই চাপটাকে মোকাবেলা করা যায়, জি তাহলে মনে হয় যে পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হয়তো আরো পরিশীলিত কাজটা করতে পারে। কিন্তু এই সরকারের এই পলিসির মাধ্যমে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় এটা হয়তো সমাধান নাও হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন এটা করেছেন তখন এটাকে ধরতে হবে যে এইটা শুধুমাত্র শুল্ক না, বাংলাদেশের উপরে 35% শুল্ক আরোপ করার উদ্দেশ্য যেটা ডোনাল্ড ট্রাম্পের চিঠির মধ্যে আছে, যে বাণিজ্য ঘাটতি দূর করার অভিপ্রায় শুধুমাত্র এটা নয়, এটা হতে পারে যে মানে একদিকে প্রেসার দিয়ে আরেক দিক থেকে কিছু আদায় করে নেওয়ার একটা চেষ্টা, যে এই সরকারটা এখন যেহেতু একটু দুর্বল অবস্থায় আছে বিভিন্ন দিক থেকে, এখনই মোক্ষম সময় তাদের কাছ থেকে কিছু আদায় করে নেওয়া যায় কিনা। জি তো সেই দুর্বলতাটা কিন্তু তারা নিয়ে নিতে পারে, সেটাও আমাদের জন্য কিন্তু মানে আশঙ্কাজনক ভাবে রাখতে হবে আমার মনে হয়। জি আপনাকে ধন্যবাদ মাসুর মাওলা। সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী যেমনটা বলছিলেন যে এই যে শুল্ক আরোপ এর মাধ্যমে শুধু বাংলাদেশ নয় আরো অনেকগুলো দেশের উপরে করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা দেশের পেছনে নিশ্চয়ই ভিন্ন ভিন্ন এজেন্ডা এবং ভিন্ন ভিন্ন উদ্দেশ্য লক্ষ্য আমেরিকার সরকারের রয়েছে। সেই ক্ষেত্রে আব্দুল্লাহ মামুন চৌধুরী যেমনটা বলছিলেন যে বাংলাদেশের উপরে এই শুল্ক আরোপের মাধ্যমে আরো কোনো বেনিফিট আসলে আমেরিকা নিতে চায় কিনা, এমন কোনো প্রশ্ন আপনার মনে যায় কিনা মাসুর মাওলা? হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। আমি ভাইয়ের কথা শুনছিলাম, আমি ভাইয়ের সঙ্গে আমি একমত একটা জায়গায়। সেটা হলো যে এখন হঠাৎ করে 35% আমাদের উপরে একটা চড়া কেন হলো? তো এটার একটাই উত্তর। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ইউনিস গভর্নমেন্ট কিন্তু করিডোর নিয়ে কিন্তু চেষ্টা করছিল, এবং পোর্ট নিয়েও তারা চেষ্টা করছে একটা নেগোশিয়েট করার জন্য, কি করে একটা আরেকটা রাষ্ট্রকে একটা দেশ একটা করিডোর দেওয়া যায়। তো এইটা আপনি ধরতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ অ্যানাদার ব্ল্যাকমেলিং বলেন, বা আমাদের ওই উইক পয়েন্টে হাত দেওয়া, যে তুমি আমার সঙ্গে এটা নেগোশিয়েট করো, আমি তোমাকে শুল্ক কমিয়ে দিচ্ছি,
বা ট্রেডের জন্য তোমার আরো সুযোগ সুবিধা আরো কি কি লাগে সেটা করে দিচ্ছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ একটা ইয়ে হতে পারে। এবং কারণ ইউনূস সরকারও অনেকবার চেষ্টা করেছেন আমাদের বাংলাদেশের বিভিন্ন টুলস এর সঙ্গে বসার জন্য, রিগার্ডিং আপনার এ নিয়ে করিডোর নিয়ে। এবং আমেরিকার ইউএস এর চার্জ জেফার উনিও বসেছিলেন অ্যাবাউট ইয়ে নিয়ে, অনেক কিছু নিয়েই আপনার বসেছিলেন। তো সেই হিসেবে এটা ক্লিয়ারলি বোঝা যায় যে আমাদের যদি আমরা যদি করিডোরটা নিয়ে বা পোর্ট নিয়ে বা আরো কিছু অন্যান্য ইন্টারনাল যদি কিছু থাকে, সেগুলো যদি নেগোশিয়েট আমরা প্রপারলি যদি করতে পারি বা ওরা যেটা চাচ্ছে যদি শুনতে পারি, তাহলে আমার মনে হয় 35% কেন, দেখবেন যে আমার মনে হয় ম্যাক্সিমাম আমরা যেটা চাবো সেটি ওরা করবে। এটি এটি আসলে ওদের মানে মেইন টার্গেট। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ সৈয়দ আব্দুল্লাহ মামুন চৌধুরী। আরেকটি বিষয় আসি এই প্রসঙ্গ থেকে সরে। আসলে আমরা যদি দেখি যে মিয়ানমার থেকে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, আমরা প্রতিবেদন দেখতে পাচ্ছি এই সংশ্লিষ্ট বিষয়ে। সীমান্ত নিরাপত্তার যে বিষয়টি, একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমারের সাথে যে সীমান্ত নিরাপত্তার দিকে কি নজরদারি আরো বাড়ানো উচিত সরকারের? আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে? অবশ্যই আমি মনে করি যে অবশ্যই সীমান্ত নজরদারি না, ঠিক সীমান্ত ব্যবস্থাপনা, এটাকে আমি বলতে চাই যে সীমান্ত ব্যবস্থাপনা আরো বেশি আমি বলবো যে কম্বাইন্ডলি করা উচিত। শুধুমাত্র যে এখানে যে বিজিবি আছে তার উপরেই সবকিছু ছেড়ে না দিয়ে, এটা সশস্ত্র বাহিনীর যারা জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করে, এটা হলো যে সব বাহিনী মিলে এটা আসলে ব্যাপকভাবে এটা করা উচিত। হয়তো বা সেটা বিজিবির মাধ্যমেই করা হবে। কারণ হলো যে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার হচ্ছে অনলি গেটওয়ে টু দা সি এরিয়া অফ বাংলাদেশ। আমরা আমাদের রাষ্ট্র সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা শুধু ল্যান্ড বিজনেস নিয়েই ব্যস্ত ছিলাম, ল্যান্ডওয়ে। কিন্তু ব্লু ইকোনমি দিয়েই কিন্তু পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো উন্নতি হয়েছে। এখন পর্যন্ত আমরা আমাদের ব্লু ইকোনমিকে ফ্লারিশ করতে পারি নাই। কিছু নীতিমালা হয়েছে বিগত সরকারের সময়, কিছু কিছু হয়েছে ভেরি মাচ ইনসাফিসিয়েন্ট। এই জায়গাটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় বা আমরা এখানে যদি কনফাইন্ড হয়ে যাই কোনো কারণে, তাহলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ি। এখন এই যে মিয়ানমারের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের যে বর্ডার, এটা অতীত থেকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, মানে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল, এটা ড্রাগ ট্রায়াঙ্গেল হিসেবে এটা ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন যাবত। এটা আমরা আমরা যখন ছোট ছিলাম পরীক্ষায় ড্রাগের উপরে রচনা লিখলেও এই বিষয়গুলো চলে আসছে একাডেমিক পর্যায়ে। এখন এখানে 17-18 লক্ষ মানুষ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে 17-18 লক্ষ মানুষ এখানে আছে, আমাদের ইকোসিস্টেম তো ধ্বংস হয়েছে, প্রাকৃতিক যে বিষয়গুলো, পরিবেশগত ভারসাম্য সেটা তো নষ্ট হয়েছেই। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা, যে এই যে 17-18 লক্ষ লোক আছে, এই 17-18 লক্ষ লোক বেকার বসে আছে, তাদের কোনো কাজ নেই। মানুষ এমন একটা প্রাণী যে কাজ ছাড়া থাকতেই পারে। আমাদের তো একটা প্রবাদ বাক্যই আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যে রোহিঙ্গারা এখানে অলস বেকার বসে আছে, সো এরা কি করবে? এদেরকে তো বিভিন্ন গোষ্ঠী অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে এবং তারাও ব্যবহৃত হবে। তো হয়েছেও তাই। এইখানে শুধুমাত্র যে সীমান্ত ব্যবস্থাপনায় শক্তিশালী করতে হবে তা নয়, আমাদের মানে দেশের ভেতরে অনেক শ্রেণী আছে, গোষ্ঠী আছে, যারা যাদের মধ্যে দেশপ্রেম নেই, যারা এই সুযোগগুলো ব্যবহার করে তারা কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ট্রাফিকিং করে। তো কাজে আমাদের সমাজের মধ্যে এই ধরনের যারা আছে যে তারা ড্রাগের বিজনেস করে, এই করে, এইগুলোকে কিন্তু একটা ড্রাস্টিক একটা স্টেট অ্যাকশনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা শুনেছি যে ডেভিল হান্ট হচ্ছে। তো ডেভিল হান্ট যেদিকে হচ্ছে, এখন ডেভিল হান্টের আমার মনে হয় যে নজলটা ঘুরিয়ে দেওয়া দরকার। যে ডেভিল তো ওখানে তৈরি হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন যে সামনে যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনকে সামনে রেখে হয়তোবা বিভিন্ন গোষ্ঠী প্রস্তুত হচ্ছে অস্ত্র নিয়ে, অর্থ নিয়ে। তো এগুলো তো মানে কথাবার্তা হচ্ছে, বাস্তব তো আপনি দেখেন যে পত্রিকার ডেটা অনুযায়ী গত বছর এই সময়ে ওই বর্ডার দিয়ে যে ধরনের অস্ত্র আসা যাওয়া করেছে, এই বছর তার চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং আপনি দেখেন রাইফেলের গুলি থেকে শুরু করে বিভিন্ন জিনিস হয়ে গিয়েছে। এবং
রোহিঙ্গারা যে জায়গা থেকে সেই পাহাড়গুলো যেন এক একটা গুদামে পরিণত হয়েছে। আগে শুধু ইয়াবা আসতো, এখন তো ইয়াবা আছে, সেটা আছে, অনেক কিছু আছে। তো এটা তো আমার মনে হয় যে যদিও ট্রিপল ট্রিপল আর সি বলে একটা প্রতিষ্ঠান ওখানে কাজ করছে এটা নিরাপত্তা বিধান বা অন্য ব্যবস্থাপনার জন্য, আমার মনে হয় যে এটা আরো বেশি নজরদারি করা দরকার। কারণ সামনে যেহেতু একটা নির্বাচনের সম্ভাবনা আছে, এটাকে কেন্দ্র করে দেশে জানমালের ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন ধরনের যে মানে আশঙ্কা, এটা দূর করার জন্য এখনই আমার মনে হয় যে এটাকে যেটাকে বলে যে গভীরভাবে বিশ্লেষণ করে সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত নিরাপত্তা, রাগের আদান প্রদান, অস্ত্র বাণিজ্য, এইগুলো। কারণ হলো যে এই অস্ত্রগুলো কারা আনছে, কাদের জন্য আনছে? কেউ কেউ মনে করছে যে সামনে নির্বাচনের জন্য আনছে, এমনটা নাও হতে পারে। হইতে পারে নির্বাচনের হুজুটাকে সামনে রেখে বাইরের কোনো শক্তি এখানে অস্ত্র এনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটা কেওয়াস সৃষ্টি করে যে ধরনের কনস্পিরেসির কথা বলি সেটা বাস্তবায়ন করার চেষ্টাও এখানে থাকতে পারে। নির্বাচন হতে পারে একটা উপলক্ষ, হয়তোবা উদ্দেশ্য আলাদা, যেটা আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ। জি তো কাজেই এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমার মনে হয় এটা স্পেশাল একটা নজর দিয়ে এই বিষয়টা দেখতে হবে। জি আব্দুল মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মাসুম আল্লাহ, আপনার কাছে আসি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদ্রাসা ভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি। আপনি একজন রাজনীতিক, আপনি তাদের এই দৃষ্টিভঙ্গি কিভাবে দেখেন, অথবা আপনি এই যে জাতিসংঘের যে মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়টি, এই ব্যাপারে আপনি কিভাবে কি বলবেন? দেখেন, যারা এই মন্তব্যটা করেছে তাদের আসলে জাতিসংঘের সম্বন্ধে আইডিয়া মনে হয় খুব কম, বা জাতিসংঘের সঙ্গে কোনো বসেও নাই, বসলে হয়তো সেই কথা বলতো না। জাতিসংঘ একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সংঘ, যাদের আমাদের দেশে অফিস থাকা দরকার, ইট ইজ আ মাস্ট। আমাদের দেখেন, আমাদের এখানে কিন্তু অলরেডি একটা অফিস আছে, সেটা অনেকে জানে না। আমাদের আইডিবি ভবনে আছে একটা সিকিউরিটি, ওদের একটা সিকিউরিটি, ইউনাইটেড নেশনস সিকিউরিটির একটা অফিস এখানে আছে। সেটা যদি থাকতে পারে, তাহলে জাতিসংঘে একটা অন্যান্য সেক্টরের জন্য একটা অফিস কেন থাকবে না? যেখানে বাংলাদেশে লাস্ট 16 বছরে এত গুম খুন হয়েছে, হিউম্যান রাইটস এর কথা উঠেছে, আর তারপরে আরো মজার ছিল এই 10-11 মাসে, ওই 15-16 বছর যা ঘটেছে 10-11 মাসে আমি মনে করি তার চেয়ে বেশি ঘটেছে। কম হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে একদম কম হবে, বা হয়তো হলে নাম্বারটা বাড়তেও পারে। তা যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে এখন, হিউম্যান রাইটস বলতে তো এমন না শুধু মানুষ খুন, লঙ্ঘন, হিউম্যান রাইটস লঙ্ঘন, নারীদের উপর নির্যাতন, হ্যাঁ, মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেটার উপরে খর্ব করা, মানুষকে বিদেশ ভ্রমণ করতে যাওয়ার সময় তাকে ট্রাভেল ব্যান করে দেওয়া, যেগুলা কোনো দিন বাংলাদেশ স্বাধীনের পরে কোনো দিন আমি শুনি নাই, বা আমার বাবা মা শুনে নাই, বা আমার 14 গোষ্ঠী শুনে নাই। কিন্তু এখন শোনা যাচ্ছে দ্যার ইজ সামথিং কল ট্রাভেল ব্যান, যেটাই সরকার এসে শুরু করেছে, ট্রাভেল ব্যান করা। নিরীহ মানুষ, ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, তারা ইমিগ্রেশনে যাচ্ছে, তারা একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে একটা দেশে, তাদের একটা কোনো মিটিং হতে পারে, কোনো বিভিন্ন ধরনের এজেন্ডা, ওয়ার্কশপ, যে কোনো হতে পারে, তাদেরকে আটকে দিচ্ছে ইমিগ্রেশন। আটকে দিয়ে তাদেরকে বলছে আপনি কেন যাবেন, কি কারণে যাবেন, হেডকোয়ার্টার পারমিশন আনতে হবে। হেডকোয়ার্টার থেকে এসে বলছে যে না, এরকম আপনার ব্যাপারে কোনো ক্লিয়ারেন্স নাই, আপনি যেতে পারবেন না, আপনি দয়া করে ফের চলে যান সশরীরে। এই যে একটা মানুষ হেল্পলেস, এই মানুষগুলো তখন কার কাছে যাবে বিচার নিয়ে? কারণ পুলিশ তো বিচার নেবে না, কারণ এটা তো পুলিশ জড়িত, এটার সঙ্গে এনএসআই জড়িত, সরকারের আলো ডিপার্টমেন্ট জড়িত। তার কার কাছে মানুষ যাবে? এই জন্য জাতিসংঘ দরকার, যেন আমরা উঠতে বসতে জাতিসংঘের দুয়ারের কাছে যেতে পারি, যে জন্য আমরা যেন বলতে পারি আমাদের প্রবলেমস গুলা। এই যারা এই কথা তুলেছে, হ্যাঁ, ওদের পলিটিক্স কেন, দেশ সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। আইডিয়া যদি থাকতো এই ধরনের কথা বলে সাহস তোদের পাইতো না, মুখে বরং যদি আইডিয়া থাকতো ওরাই ইনভাইট করতো। জি মাসুম আল্লাহ, আমাদের শেষ করতে হবে। দিল্লি ভাড়া করেছে জাতিসংঘ দিয়ে, পারলে আমি আমার বিল্ডিং, আমার খালি বিল্ডিং খালি করে দেবো, এখানে অফিস করো। বিকজ আমাদের জাতিসংঘের এখন দরকার আছে বাংলাদেশ কি হচ্ছে আন্ডার, মানে বিহাইন্ড দ্য কার্টেন, এটা জানা উচিত, যেটা মানুষ জানে না। জি মাসুম আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। ডক্টর সৈয়দ আব্দুল মামুন চৌধুরী, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন।
দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।